আজকে আমাদের একটি নতুন সেকশন শুরু হচ্ছে, যার নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইন হচ্ছে খুবই ক্রিয়েটিভ একটি বিষয়, যেখানে ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় 90% কাজ এখানেই হয়ে যায়। অর্থাৎ আপনি কিভাবে আপনার অ্যাডে মানুষকে গ্র্যাব করবেন, কিভাবে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছবেন, তার মেন মাধ্যম হলো এই গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনই বলে দেয় যে আপনার ভিডিওতে বা অডিওতে বা আপনার পিকচারে আদেও লিড আসবে না আসবে না, কি এমন কথা ইউজ করবেন, কি এমন কালার ইউজ করবেন, সমস্ত কিছুই এই গ্রাফিক ডিজাইনের মধ্যেই থাকে। এছাড়াও সাইজ, পিক্সেল, সমস্ত কিছু নির্ভর করে এই গ্রাফিক ডিজাইনের ওপর। তাই ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে গ্রাফিক ডিজাইন শেখা তো অত্যন্ত জরুরি। এআই বেসড ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্সে যে কোর্স আমরা শিখছি, এখানে আমাদের ক্রিয়েটিভিটি খুবই দরকার। যতই আমরা এআই দিয়ে ছবি বানাই না কেন, আমাদের ম্যানুয়ালি একটু এডিট অবশ্যই করতে হয়, আর তার জন্যই শিখতে হয় গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হচ্ছে ছবি, রং, ফন্ট দিয়ে একটা সাজিয়ে দেওয়া যে প্রোডাক্ট, যে ডিজাইন, তাকে গ্রাফিক ডিজাইন বলবো। অর্থাৎ ভিজুয়ালি মানুষের মনের কাছে পৌঁছানোর জন্য যেটা দরকার সেটাই গ্রাফিক ডিজাইন। আজকে ভিডিওটিতে পুরো থিওরি আমি আলোচনা করব। এই যে থিওরি ক্লাসটি যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে গ্রাফিক ডিজাইনের সম্পর্কে আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন, শুধু সুন্দর নয়, একটা সঠিক কার্যকারী বার্তা পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, সেটাকেই আমরা গ্রাফিক ডিজাইন বলি। দেখুন, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা প্লেন টেক্সট, তারপর ডিজাইন করার পর সেটা তৈরি হয় একটা পাওয়ারফুল টেক্সটে। এটাই হলো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন কোথায় কোথায় লাগে? ফেসবুক করতে গেলে আপনার গ্রাফিক ডিজাইন লাগবে, সেটা আপনি অ্যাড করতে চান বা পোস্ট করতে চান। ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, সমস্ত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন লাগবেই লাগবে। আশা করি গ্রাফিক ডিজাইন কি, কোথায় লাগে, সেটা আমি আপনাকে বলতে পেরেছি। আজকের দিনে, আজকের এই ডিজিটাল মার্কেটিংয়ের জমানায় আপনি বাস করবেন, বা আপনি একজন অ্যাড ম্যানেজার হবেন আর গ্রাফিক ডিজাইন জানবেন না, সে তো হতে পারে না। তাই গ্রাফিক ডিজাইন শেখা অত্যন্ত জরুরি। প্রথমে আপনাকে জানতে হবে যে গ্রাফিক ডিজাইন যে আমি করব, গ্রাফিক ডিজাইন কাদেরকে করব, কেন করব, বা গ্রাফিক ডিজাইনের মূল যে স্তম্ভ সেগুলো কি। নাম্বার 1 হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন মানে আকর্ষণ। আপনাকে এমন একটা গ্রাফিক ডিজাইন বানাতে হবে যাতে, যদি আপনার সেটা ভিডিও টাইপের হয়, প্রথম 3 সেকেন্ডে মানুষের যেন মনকে আকর্ষণ করে নেয়। 2, যদি সেটা ছবি হয়, পিকচার হয়, তাহলে যেন দেখার সাথে সাথে পুরো যে ছবিটা, সেটা পড়ার জন্য তার প্রতি তার ইন্টারেস্ট জেগে যায়। এটাই হলো অ্যাটেনশন। 2 নম্বর কি? ব্র্যান্ড কনসিস্টেন্সি। দেখুন, ব্র্যান্ড কনসিস্টেন্সি বিষয়টা কি আমি আপনাকে একটু বলি। একটা ব্র্যান্ড, আমি ধরে নিচ্ছি ফ্লিপকার্ট নামটা আপনি সবাই জানো, আমরা জানি, আপনি জানেন। দেখবেন ফ্লিপকার্টে যে কালারগুলো ইউজ হয়, সেটা কিন্তু একটা নির্দিষ্ট কালার ইউজ হয়। ফ্লিপকার্টের যে ওয়ার্ডটা ইউজ হয়, যে ফন্ট ইউজ হয়, সেটা কিন্তু একটা ফন্ট ইউজ হয়, একটা কালারই ইউজ হয়। বা যদি 4টে কালার ইউজ হয়, তো 4টে কালারই ইউজ করা হয়। যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি জোম্যাটোতে যান, সুইগিতে যান, যে কোনো ব্র্যান্ডে যান না কেন, দেখবেন এইরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু দেখানো হয়। যেমন ধরুন, জোম্যাটো বলতে আমরা রেডকে বুঝতে পারছি, ম্যাকডোনাল্ড বলতে আমরা ব্লুকে বুঝতে পারছি, ইন্ডিকেট করছে ওই কালারটাকে। ফ্লিপকার্ট বলতে সেই ফ্লিপকার্টের বাঁকানো একটা লেখা এবং ব্লু কালারটাকে আমরা বুঝতে পারছি। তাহলে যে কালার বা ফন্ট আমরা অন্য একটা ব্যানারে দেখি,
আপনি যেখানেই যান না কেন আপনার সেই সেম কালার সেম ফন্ট কিন্তু দেখানো হয়। অর্থাৎ সেটাই হলো তার ব্র্যান্ড কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা, ব্র্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এইবার এই যে আমি আপনাকে কিছু ব্যাপার বলি, যে গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদেরকে কিছু জিনিসের উপরে মাথায় রাখতে হয়। যেমন ধরুন অ্যাটেনশন, মানুষের যাতে মনটাকে অ্যাটেনশন করা যায়। তারপর তার মধ্যে একটা সিটিএ থাকে, ক্লিক বেট টাইপের একটা বিষয় থাকে, যে দেখলেই সেটা যেন মানে তার চোখ টেনে নেবে আর কি, যেটাকে বলা হয় হুক। হুক দেখেছেন? দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের মা কাকিমাদের যে জামার মধ্যে একটা হুক লাগানো থাকে, বা কোনো একটা জাহাজের মুখে একটা হুক লাগানো থাকে, যেটাকে মানে একটা এরকম টাইপের হুক লাগানো থাকে, যেটা দিয়ে আকর্ষণের মতো টেনে রাখা হয়। এই হুক শব্দটা, কাঁটা, বড়শির যে কাঁটা, সেটাও একটা হুক টাইপের। অর্থাৎ কোনো একটা জিনিসকে ধরে নিয়ে আসার যে যন্ত্র, সেটাকে আমরা হুক বলি। আমাদের এই গ্রাফিক ডিজাইনের সময় দাঁড়িয়ে বা গ্রাফিক ডিজাইন শিখতে গিয়ে হুক বিষয়টা কিন্তু আপনাকে শিখতেই হবে। যেমন ধরুন আপনি একটা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওটা একটা থাম্বনেলের উপর দাঁড়িয়ে থাকে, আর সেই থাম্বনেলটা আপনি কি করলেন, আপনি মানুষকে প্রথম দেখাচ্ছেন, আপনার কিন্তু ভিডিও দেখছে না। যেই থাম্বনেলটা দেখছে, এইবার থাম্বনেলটা দেখে মানুষের পছন্দ হয়ে যাচ্ছে, আর সেই থাম্বনেলটা দেখার পর মানুষ কি করছে, মেন ভিডিওতে আসছে। ওই থাম্বনেলটাই হচ্ছে সেই হুক। আপনাকে থাম্বনেলটা এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষের মনটাকে আকর্ষিত করে ওই ভিডিওটাকে দেখার জন্য। সেরকমই আপনার ব্র্যান্ডের জন্য আপনি একটা অ্যাড দিচ্ছেন, সেখানে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম লাগানো আছে। মানুষ কন্ট্যাক্ট ফর্মে কেন ক্লিক করবে? হুক হচ্ছে কোনটা? ওই ছবিটা। এই ছবিটায় এমন কিছু রয়েছে, এমন কিছু তথ্য দেওয়া রয়েছে, যেটা তাকে সাসপেন্সে ফেলছে, বা তাকে আকর্ষণীয় করছে, বা তাকে রোমাঞ্চিত করছে, যার ফলে সে ওই ছবিটা বা ভিডিওটা দেখার জন্য আপ্লুত হয়। আশা করি বোঝাতে পেরেছি। এবার কি হচ্ছে, ফিউচারে আপনি যেই পয়েন্টগুলো ইউজ করবেন সেটা হলো কিছু টুলস আপনাকে ইউজ করতে হবে, এআই টুলস, এই গ্রাফিক ডিজাইন করার ক্ষেত্রে। যেমন ধরুন আমি আপনাকে বলবো, যেমন ধরুন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আইডিওগ্রাম ইউজ করবেন আপনি, অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করবেন আপনি, ক্যানভা এআই ইউজ করবেন আপনি, চ্যাট জিপিটির যে ভার্সন রয়েছে ছবি ভার্সন সেটা ইউজ করবেন, জেমিনাই ন্যানো ব্যানানা 3 প্রো এগুলো ইউজ করবেন। কিছুদিনের মধ্যে ন্যানো ব্যানানা 4 আসবে, আপনি ইউজ করবেন। এই যে টুলসগুলো ইউজ করবেন আপনার ফ্রি এর ক্ষেত্রে। দেখুন আপনি এখন শিখছেন, আপনার ক্ষেত্রে তো ওই পেড টুল ইউজ করা সম্ভব নয়, আপনি কিন্তু এই টুলগুলো ইউজ করবেন। তাহলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার চলে যাচ্ছি ইনফরমেশন কমিউনিকেশন অফ AIDA মডেল। AIDA এই কথাটা আমরা বহুদিন থেকে শুনে আসছি, আমরা যেদিন থেকে শুরু করেছি আমরা এই ওয়ার্ডটাই শুনে আসছি AIDA। যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেছিলাম তখনও আমরা AIDA নিয়ে কথা বলেছিলাম। আমি বলিনি আজকের আলোচনায় AIDA মডেল খুবই গুরুত্বপূর্ণ। চলুন AIDA মডেল নিয়ে একটু আলোচনা করি, একটু ডিসকাস করি, ঠিক আছে? তো AIDA বলতে পুরো নাম হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন। আবার বলছি, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন। বাংলা কি? অ্যাটেনশন মানে আকর্ষণ, ইন্টারেস্ট মানে আগ্রহ তৈরি করা, ডিজায়ার মানে চাহিদা সৃষ্টি করা, এবং অ্যাকশন মানে কাজ করা। ব্যাখ্যা করি। দেখুন অ্যাটেনশন, আপনার ওই যে ছবিটার মধ্যে এমন কিছু থাকবে, সঙ্গে সঙ্গে তার মনের সঙ্গে দুচোখ, এবং মানে দু চোখের সাহায্যে মনের সঙ্গে আপনার ওই ছবির কানেক্ট করিয়ে দেবে। তার জন্য আপনার সেটা ভিজিবল হতে হবে, সুন্দর হতে হবে, এবং মানুষের চোখে লাগার মতো কিছু করতে হবে। 2 নম্বর কি? ইন্টারেস্ট। যখনই কানেক্ট হয়ে গেল, তারপর ওখানে এমন কিছু কথা, এমন কিছু মেসেজ, এমন কিছু সাসপেন্স আপনাকে লিখতে হবে যেন তার দেখে বিষয়টা সম্পর্কে ইন্টারেস্ট জন্মায়। আমরা ছোটবেলায় বা এখন
এখন আমরা কোনো একটা দেখবেন অ্যাপসে দেয় আর কি, ওই ওটিজি প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের টেলিফিল্ম দেখি। তো ওই সিরিয়াল বা টেলিফিল্মগুলো বের করার আগে বা বেরোনোর আগে একটা ট্রেলার বেরোয়, বা কোনো ফিল্মের ওয়েব সিরিজের ক্ষেত্রে কিন্তু একটা ট্রেলার বেরোয়, বা একটা ফিল্ম বেরোনোর আগে একটা ট্রেলার বেরোয়। ওই ট্রেলারটা এমনভাবে তৈরি করা হয় যেন আমাদের সামনে একটা সাসপেন্স তৈরি করা হয়, যাতে আমরা ওই ফিল্মটা গিয়ে দেখি। তো এটাই হলো ইন্টারেস্ট বিল্ড করার একটা পদ্ধতি। তাহলে আপনাকে ওই ছবিটার মধ্যে একটা ইন্টারেস্ট বিল্ড করতে হবে। দেন কি, ডিজায়ার। আরও ধীরে ধীরে যখন ওই ট্রেলারটা দেখবে বা ওই ছবিটা দেখবে, যখন পুরোটা পড়বে, তার মধ্যে ওই আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার ছবি বা আপনার ভিডিও, মানে আপনি যেটা অ্যাকচুয়ালি ব্যাকে রেখেছেন, আপনার ঝুলির ভেতরে কিছু একটা আছে আর সামনে কিছু একটা দেখাচ্ছেন, সেই সামনে যে ট্রেলারটা দেখে তার এমন মনে হবে যে ভেতরে কি আছে আমাকে দেখতেই হবে। আমি জানি না আপনারা এটা দেখেছেন কি না, আমি দেখেছি, মানে আমি গ্রামের ছেলে, আমি দেখেছি বিষয়টা। আমাদের গ্রামে তখন সাপের খেলা দেখাতে আসতো, তো সে এমনভাবে কিছু ডিসকাস করতো, দেখে মনে হতো যে ওর এই ঝাঁপির মধ্যে কি আছে, লাস্ট ওই খাপটা আমাকে দেখতেই হবে। তার মাঝখানেই সে ঠিক তার ওষুধগুলো মানে বেচে দিত আর কি। তো সে তার ব্যবসা করে নিত, এবং সবার লাস্টে গিয়ে দেখা যেত একটা সাপ, সে উঠতেও পারছে না, কিছুই না, সে চুপ করে বসে রয়েছে। মানুষ আর কি দেখবে, সে বেকার, সে দেখে তার পয়সা, তার ইনকাম হয়ে গেল, চলে গেল। অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা হলো এটাই, যে এমনভাবে আপনাকে ওই ছবিটাকে রিপ্রেজেন্ট করতে হবে যেন আপনার অ্যাকচুয়ালি ভেতরে কি আছে সেটা দেখার জন্য তার মধ্যে একটা ডিজায়ার বা আকর্ষণ তৈরি হয়। তারপর কি, তারপর হলো অ্যাকশন, AIDA, এ মানে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে ওখানে একটা কোনো বাটন থাকবে, সেখানে কোনো একটা মেসেজ থাকবে, সেই মেসেজটা এমন থাকবে যেন ওখানে সে ক্লিক করতে বাধ্য হয়। তাহলে AIDA মডেল হলো মানে এই হচ্ছে চারটে স্তম্ভ। এই চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে আপনার গ্রাফিক ডিজাইনের ডিজাইনটা। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। মানুষ খুব ব্যস্ত, জাস্ট চোখে তাকাবে যেন তার হেডিংটা দেখতে পায়। ওটাই হলো আপনার এ, মানে অ্যাটেনশন। ওই একটা ওয়ার্ড আপনাকে বড় করতে হবে, এমন কিছু অফার লিখতে হবে, এমন কিছু দিতে হবে যেটা দেখে মানুষের চোখ আর অন্যদিকে না ঘোরে। ওই একটা ওয়ার্ড হলো আপনার ওখানের অ্যাটেনশন। তারপরে আপনার স্পেস কাজ করবে, তারপর সে একটা প্লেজার পাবে। প্লেজার পাওয়ার পর সে আপনার ওই ব্যানারটার দিকে তাকাবে। এরপর আসছি কালার। এখন আপনি একটা ব্যানার ইউজ করছেন, কোথাও নীল কালার ইউজ করছেন, কোথাও লাল কালার ইউজ করছেন, কোথাও কালো কালার ইউজ করছেন, কোথাও সবুজ কালার ইউজ করছেন, আপনার ব্র্যান্ড কখনো দাঁড়াবে না। ব্র্যান্ডের একটা নির্দিষ্ট কালার আপনাকে চুজ করতে হবে। যেমন ধরুন এভার ডটস একাডেমি বলুন বা এভার ডটস বলুন, যেখানে যাবেন আপনি সেখানে দেখবেন ডার্ক ব্লু। এই ডার্ক ব্লু কালারটাই আপনি দেখতে পাবেন। কেন না, এটাই আমাদের ব্র্যান্ডেড কালার। চলুন আমি একটু বড় একটা ব্র্যান্ডের উদাহরণ দিই। আপনি ফ্লিপকার্টে যান, দেখবেন ডার্ক ব্লু দেখতে পাবেন। আপনি অ্যামাজনে যান, দেখবেন 4 কালার দেখতে পাবেন, একটা হলুদ কালার দেখতে পাবেন। আপনি জোম্যাটোতে যাবেন, সেখানে লাল কালার দেখতে পাবেন, তারা কিন্তু কখনো নীল ইউজ করছে না। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ব্র্যান্ড একটা কালার মেনটেন করে, একটা কালার কোড, সেই জন্য কালারের কোড হয়, সেই কালার কোড মেনটেন করে। এই কালার কোডটাই হলো তার পরিচিতি। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট কালার ইউজ করতে হবে। একটা ব্যানারের মধ্যে কোথাও কালো, কোথাও লাল, কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও হলুদ, নো। এরকম ধরনের ব্যানার কিন্তু আপনি দেখতে পাবেন না। একটা ব্যানারে একটা কি দুটো কি ম্যাক্সিমাম 3টে কালার ইউজ হয়, এর বেশি কালার ইউজ হয় না। আজ থেকে আপনার ওপর আমার
তরফ থেকে একটা দায়িত্ব রইল, আপনি প্রতিদিন অন্তত 10টা করে ব্যানার দেখবেন। দেখবেন প্রফেশনাল ব্যানারগুলো এরকমই হয়। নেক্সট হচ্ছে টেক্সচার, টেক্সটের ফ্রন্ট। এই ফ্রন্ট এবং সাইজ এটা খুব ম্যাটার করে। আপনি ধরুন একটা ব্যানারের হেডার ইউজ করছেন, তার যে বোল্ডনেস সেটা হেডার হিসেবে ইউজ হবে, তার নিচে H1 তার থেকে একটু ছোট ইউজ হবে, তার নিচে H2, তার নিচে টেক্সট হচ্ছে H3 অর্থাৎ প্যারাগ্রাফ মোড, তারপরে আবার H2, তারপরে H1, তারপর আবার একটা ছোট করে কিন্তু নাম্বারের জায়গায় দেখবেন মোটা করে একটা হেডার থাকে, এইভাবে একটা ছবি থাকে। এইভাবে কিন্তু আপনার ব্যানারগুলো তৈরি হয়। এই বিষয়টা আপনাকে মাথায় রেখে ব্যানার বানাতে হবে। আমি যেটা বলছিলাম, স্পেস, প্রত্যেকটা ব্যানারে একটা কিন্তু নির্দিষ্ট স্পেস থাকে। যেমন ধরুন একটা ব্যানারের প্রথম একটা ছোট্ট করে একটা টপ বার থাকে, সেখানে গুড নিউজ, দারুণ অফার, এই চলছে, যোগাযোগ করুন দিয়ে একটা নাম্বার দিল। তার নিচে একটা বড় করে হেডিং থাকবে, দেখবেন একটা হেডিং থাকবেই ব্যানারে। তারপরে ওই হেডিং এর পরে কিন্তু একটা গ্যাপ থাকে, গ্যাপের একদিক দিয়ে একটা ছবি থাকে, কেউ যদি ছবি ইউজ করতে চায় একটা পিকচার ইউজ হয়। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করা হয় প্রত্যেকটা পয়েন্টের মধ্যে। এই স্পেসটা কিন্তু খুব জরুরি, কারণ যদি স্পেস না দেয়, একটা লেখার সঙ্গে যদি ধরুন একটা হেডারের সঙ্গে একটা প্যারাগ্রাফের ওয়ার্ডের যদি একদম কাছাকাছি সেম টু সেম গ্যাপ দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু দেখতে ভালো হয় না। আজ থেকে আপনি প্রফেশনাল যে সমস্ত ব্যানারগুলো পোস্ট হয় বা দেখা যায়, সেগুলো আপনি মন দিয়ে দেখবেন। এরপর চলে আসছি টাইপোগ্রাফির কথায়। টাইপোগ্রাফি বলতে কি? টাইপোগ্রাফি বলতে অনেকগুলো জিনিসকে বোঝায়, যেমন ফন্ট, কালার, আচ্ছা, তারপরে স্পেস, ওয়ার্ডের মানে একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডের দূরত্ব, আচ্ছা ফন্ট কতটা মোটা কতটা সরু, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা টাইপোগ্রাফির অন্তর্ভুক্ত। একটা ব্যানার, একটা প্রফেশনাল কোম্পানির একটা ব্যানার করার আগে আমাদের এই প্রত্যেকটা বিষয়ের উপর জোর দিতে হবে। এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি বলছি, এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। তারপর আসছি একটা ইমেজ। একটা ব্যানারে একটা ইমেজ কিন্তু খুব জরুরি। দেখবেন যে কোনো ব্যানার, 90% ব্যানারে কিন্তু একটা ইমেজ থাকে। এই ইমেজ একটা মানুষের আকর্ষণের বিষয়বস্তু। দেখবেন সাধারণত মহিলা, একটা সুন্দর দেখতে মহিলার ছবি ইউজ করা হয়, যাকে একটু অ্যাপ্রোচেবল ছবি হয়, সেই ছবিটা একটু বোল্ডনেস থাকে ছবিটার মধ্যে। সেই বোল্ডনেস বা অ্যাপ্রোচেবল মানে সে তো আর ওই মানে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে এরকম ধরনের ছবি হয় না। আশা করি ওয়েস্টার্ন কালচারের একটা ছবি ওখানে দেওয়া হয়, বা ওই যে ব্র্যান্ড যে ধরনের, সেই ধরনের একটা ইন্ডিকেট করা হয় ওই ছবির দ্বারা। যেমন ধরুন একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে সে আনন্দের হাসিটা হাত তুলে আনন্দ পাচ্ছে যে এখানে মানে খুব খুশি হচ্ছে আর কি, একটা দোলনায় দুলছে, আর ওপরে লেখা আছে এই তো জীবনের সুন্দর মুহূর্ত। একটা দারুণ মানে এই একটা প্লেজার আসছে, যে মানুষটা দেখছে বা এটা তো দারুণ একটা আনন্দ করছে, এই তো জীবনের সুন্দর মুহূর্ত লেখা আছে, দেখি তো ব্যাপারটা কি। তখন তার ওই ছোট ছোট লেখাগুলোর দিকে চোখ চলে যাচ্ছে এবং সে পড়ে দেখছে যে এখানে মাত্র 40 লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যায়, আপনি আজই যোগাযোগ করুন 0 EMI। এই যে 0 EMI কথাটা বললাম, এটা এখানে নেই, সেটা হলো কল টু অ্যাকশন। আচ্ছা, ডিজায়ার তৈরি হচ্ছে, আচ্ছা 0 ইন্টারেস্ট এবং নো, আমাকে কোনো টাকা দিতে হবে না এখন, তো চলো তো আমি একটু গিয়ে দেখি। অ্যাকচুয়ালি গিয়ে দেখলেন কি, যারা চাকরিজীবী, যারা মান্থলি 1 লাখ টাকা বেতন পায়, অবশ্যই সরকারি চাকরিজীবী, যাদের কোনো লোন নেই, তারাই একমাত্র 0 EMI পাবে। আপনি তো চলে গেছেন ওখানে, তার মানে আপনি কিন্তু ওগুলোর কিছুই নয়, আপনি একজন ব্যবসা করেন, ব্যবসাদার।
আপনাকে এবার তারা বোঝাচ্ছে, তার মানে কি আপনাকে তো লিড হিসেবে তারা পেলো, বাকি তো তাদের বিভিন্ন ধরনের কথা আছে, যদি বিপিও নিয়ে আমরা যখন মার্কেটিং নিয়ে আলোচনা করব তাকে কি করে কনভার্ট করতে হয় শেখাবো, মানে আপনাকে তো ক্লায়েন্ট ধরতে হবে, আমি শিখিয়ে দেবো তখন। এখন আমি দেখলাম কি আপনার মানে ওই ছবিটার উদ্দেশ্য কি ছিল, আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে তার ডেরায় নিয়ে গিয়ে ফেলা, পেরেছে? আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছে। এইবার হলো রঙের জাদু। দেখুন, রং মানুষকে একটা প্লেজার দেয়, রং মানুষকে ইরিটেট করে, রং মানুষকে রাগিয়ে দেয়, রং আবার মানুষকে খুশি করে। দেখবেন কিছু কিছু কালার কিছু কিছু জিনিসকে ইন্ডিকেট করে। রেড কালারের উপরে মানুষের চোখ তাড়াতাড়ি পড়ে যায়, গ্রিন যদি দেখতে পাই সেখানে একটা মানুষের একটা আনন্দ ফুটে ওঠে, ব্লু মানে ট্রাস্টের প্রতীক, এরকম ধরনের কিছু রয়েছে। যেমন ব্ল্যাক, যদি কোনো একটা জায়গায় ব্ল্যাক ইউজ হয়, হয় সেটা কোটের বিষয় হচ্ছে, নাহলে সেটা অশুভের প্রতীক ইউজ হয়। কিন্তু আবার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো পোস্টার আসে সেটা কিন্তু তাকে ধরা হয় না। এরকম বিভিন্ন ধরনের কালারের কোড কোনো একটা বিষয়কে বা স্পেসিফিক একটা সিস্টেমকে ইন্ডিকেট করে। যেমন এমার্জেন্সি বা আর্জেন্সি যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেখানে রেড কালার ব্যবহার করা হয়। যেমন জোম্যাটো, সুইগি, এগুলো তো আর্জেন্সি, সেই জন্য ওরা রেড কালারটা চুজ করেছে। আমরা দেখি তো রেড কালার পড়ার সাথে সাথেই আমাদের গাড়ি চট করে সাবধান পজিশনে আসে এবং দাঁড়িয়ে যেতে হয়। আচ্ছা, সেলসের ক্ষেত্রে, অফারের ক্ষেত্রে এই রেড কালার ব্যবহার করা হয়, কারণ আমাদের চোখের রেটিনা রেড কালারের উপরে চট করে চলে যায়, আমাদের চোখ চলে যায় ওই রেড কালারের উপর। এবং বিভিন্ন ধরনের ফেস্টিভস বা পজিশনের ক্ষেত্রে আমরা রেড কালার ব্যবহার করি। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, যদি কোনো সেলস বা অফার এই সমস্ত দেওয়া হয় আপনাকে কিন্তু রেড কালার ইউজ করতে হবে। যদি কোনো এমার্জেন্সি কোনো একটা লাইন দেওয়া হয় সেখানেও কিন্তু আপনাকে রেড কালার ইউজ করতে হবে, বা কোনো ফেস্টিভ্যালসের যদি কোনো ব্যাখ্যা করেন সেখানেও কিন্তু আপনাকে রেড কালার ব্যবহার করতে হবে। এরপর ব্লুটা আপনি কখন ব্যবহার করবেন? ব্লু হচ্ছে ট্রাস্টেড বা সিকিউরিটি, এই সমস্ত জিনিসকে বোঝাতে গেলে ব্লু কালার আপনাকে ব্যবহার করতে হবে। আর কি, পারফরমেশন, যদি পারফরমেশন সম্পর্ক মানে কোনো একটা জিনিস দেওয়া হয় সেখানে সাধারণত ব্লু কালার ব্যবহার করা হয়। এবং কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে, কোনো মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে, মেডিকেল সমস্ত বিষয়ের ক্ষেত্রে দেখবেন ব্লু কালারটা খুব বেশি ব্যবহার হয়। এবার গ্রিনটা কোথায় ব্যবহার হয়? গ্রিন মানে সবুজ, গ্রিন মানে হেলথ বিষয়ে, নেচার, যদি আপনার নেচার সম্পর্কে কোনো প্রোডাক্ট হয়, সার্ভিস হয়, সেখানে আপনার গ্রিন কালার ব্যবহার হয়। যদি কোনো গ্রোথ বোঝানো হয়, ওপরে ওঠার আপ বোঝানো হয়, কোনো ক্লিন চিট দেওয়া হচ্ছে সেখানে গ্রিন কালার ব্যবহার হয়। আর কি, যদি কোনো মানে প্রপার্টি বা কোনো মানে মানে ক্লিন বিষয়টা বোঝাতে গেলে কিন্তু আমরা এই গ্রিন কালার ব্যবহার করব। এছাড়াও আয়ুর্বেদিক ব্র্যান্ড যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার গ্রিন কালার ব্যবহার করতে হবে। মানে গ্রিন মানে হচ্ছে ক্লিন এক কথায়। তাহলে এই যে তিনটে কালার, এই তিনটে কালার খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যানার বা পোস্টার বা যাই বলুন না কেন করতে গেলে আপনাকে এই তিনটে কালার অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এইবার আসছি হলুদ কালারের কথায়, একটু বলে দিই। হলুদ যে কালার মানে ইয়েলো কালারটা মানুষের চোখে খুব তাড়াতাড়ি লাগে, তো এমার্জেন্সি বোঝাতে কিন্তু ইয়েলো কালার মাঝে মধ্যে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসছি ফ্রন্টের কথায়। ফ্রন্ট আপনার ব্র্যান্ডকে ইন্ডিকেট করে। মনে রাখবেন, আপনি যে ফ্রন্টে মানে যে ব্যক্তি আপনাকে পোস্টার বা ব্যানার বানাতে দিচ্ছে তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ফ্রন্টের কথা, বা যদি সে ফ্রন্ট সম্পর্কে না বোঝে আপনি তার কাছ থেকে প্রিভিয়াস যে কোনো ব্যানার বা পোস্টার তার ছবি আপনাকে নিয়ে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে সে কোন ব্র্যান্ড ইউজ করছে, কোন ফ্রন্ট ইউজ করছে, সেই ফ্রন্টই কিন্তু আপনাকে ইউজ করতে হবে, কারণ ফ্রন্ট একটা মানুষের সিম্বলের কাজ করে। এইবার আমরা একটা প্রফেশনাল ব্যানার বানাতে গেলে কি কি বিষয় ইউজ করতে হবে বা কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে সে সম্পর্কে আমরা একটু বলবো। সেটা হলো ব্যালেন্স মানে সমতা, সব কিছুর
ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স যেমন আপনাকে হেডার দিতে হবে। আচ্ছা, এটা ব্যাখ্যা করার আগে আমি একটা বিষয় বলে দিই আপনাকে। একটা ব্যানারের মধ্যে কটা পার্ট থাকে সেটা একটু বলে দিই। প্রথম যে অংশটা থাকে, যে ছোট্ট ছোট্ট করে লেখা থাকে, ওটাকে বলা হয় টপ বার। আপনি একটা ছবি এঁকে নিতে পারেন এইভাবে, একটা স্কোয়ার করে নিতে পারেন, করে নিয়ে একদম ওপরে যে ছোট 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 করে লেখা থাকে সেটাকে বলা হয় টপ বার। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, বেস্ট অফার, বেস্ট অফার, বেস্ট অফার, এরকম থাকে না? তারপরেই থাকে মেন যে পয়েন্ট, সেটা হচ্ছে হেডার। এটা বড় করে, লম্বা করে, মোটা করে থাকে, দেখবেন প্রত্যেকটা ব্যানারে একটা হেডার থাকে। তারপর কি থাকে? একটা সাব হেডার থাকে। এই হেডারের নিচে, হেডারের থেকে একটু ছোট একটা সাব হেডার থাকে। হলো। তারপর কি থাকে? একটা পিকচার থাকে, একটা ইমেজ থাকে। ইমেজটা কিন্তু সাইডে, কোনো একটা সাইডে থাকে, যাতে ছবিটা খাপ খায়। তারপর কি থাকে? তারপর অ্যাকচুয়াল যে ব্যানার, কি জন্য, ডিজায়ার সৃষ্টি করার জন্য, সেই সাসপেন্সমূলক বডি ওখানে থাকে। মানে মেন বডি কি, কেন সে এটা দিচ্ছে, তার প্রকৃত কথা, মানুষকে আকর্ষণ করবার জন্য, যে ডিজায়ার সৃষ্টি করবার জন্য বডি, সেই বডিটা থাকে। অবশ্যই উইথ বুলেট পয়েন্ট। এবার বুলেট পয়েন্ট কি? দেখবেন বুলেট পয়েন্ট বলতে একটা ফুটকি দেওয়া থাকে বা 1 নম্বর থাকে, দেওয়ার পর লেখা হয়, আবার একটা পয়েন্ট থাকে, তারপর লেখা হয়, আবার একটা পয়েন্ট থাকে, তারপর লেখা হয়। এটাই হলো মেন বডি। তারপর কি থাকে? তারপর থাকে কল টু অ্যাকশন। তারপর কি থাকে? কল টু অ্যাকশন। অর্থাৎ আপনারা যোগাযোগ করুন, আমাদের আসন সংখ্যা সীমিত, আজই যোগাযোগ করুন, এই নাম্বার, এই ব্যাপার দিয়ে একটা কল টু অ্যাকশনের সেকশন থাকে। এই হলো আপনার একটা পারফেক্ট ব্যানারের ডিটেলস। এই প্রত্যেকটা জিনিসকে একটা ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে এবং সুন্দর করে লিখতে হবে। এই যে আমি পয়েন্টগুলো বললাম, আপনি যে ব্যানারগুলো দেখবেন, যে ব্যানার আছে সেই ব্যানারগুলো খুলে 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 আপনি দেখবেন, বা রাস্তায় যেতে যেতে যে ব্যানারগুলো আপনি দেখতে পান, ব্যানার দেখবেন, এই পয়েন্টগুলো প্রত্যেকটা ব্যানারই কিন্তু একটা প্রফেশনাল ব্যানারে থাকে। এবার আপনাকে ব্যালেন্স করতে হবে কিসে? এই প্রত্যেকটা জিনিসের উপরে কালার ব্যালেন্স করতে হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে অ্যালাইনমেন্ট ব্যালেন্স করতে হবে। এবার আপনি বলবেন, হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? আমি তো জানি না, অ্যালাইনমেন্টের কথা তো আমি শুনিনি। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে রাখা ছবিগুলোকে, ভিডিওগুলোকে, এই ছবিগুলোকে, লেখাগুলোকে। যেমন ধরে নিন, হেডার আর নিচের ফুটারের হেডার দুটো সমান লাইনে থাকবে। লাস্টের দিকে ধরুন হেডারের লাস্ট, ছবির লাস্ট, পরবর্তী লেখার লাস্ট, এদিকে হচ্ছে আপনার ব্যানারের লাস্ট, ওপরে যে টপ বার আছে তার লাস্ট, এই তার ফার্স্ট, এর ফার্স্ট, মানে প্রত্যেকটা ফার্স্ট যেন একটা সরল রেখায় থাকে। আবার আপনি যে বুলেট পয়েন্টগুলো দিচ্ছেন সেটা একটু, মানে ধরুন এখান থেকে আপনার ওই লেখাগুলো রয়েছে, একটু ছেড়ে তার এখান থেকে আপনি ওই লেখাগুলো দিচ্ছেন একটা, আবার সেগুলো থাকবে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে। এই যে দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, সেটা হলো ব্যালেন্স। এই ব্যালেন্সটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপর কি আসছে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট খুব গুরুত্বপূর্ণ। কন্ট্রাস্ট বলতে কি? পার্থক্য। পার্থক্য, ব্যাকগ্রাউন্ড, মানে এখানে তো দেখবেন একটা ব্যানারে কটা কালার থাকে? দুটো। মানে কালার অনেক ইউজ হবে, কিন্তু প্রত্যেকটা জায়গায় দুটো করে কালার ইউজ হয়। সেটা কোথায়? যেমন ধরুন একটা টেক্সট লিখছেন, যে টেক্সটটা যে লিখছেন তার নিচে তো একটা কালার আছে, তাহলে নিচের কালার, ওপরের কালার যদি কাছাকাছি হয়ে যায়, সেম টু সেম হয়ে যায়, সেটা কিন্তু মানুষের চোখে লাগবে না। তাহলে আপনাকে কিন্তু ওখানে কন্ট্রাস্ট তৈরি করতে হবে। যত ভালো কন্ট্রাস্ট তৈরি করতে পারবেন, আপনার ব্যানার তত মানুষের চোখে পড়বে।
যেমন যদি আপনি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইউজ করেন আর ফন্টে অর্থাৎ যে লেখাটা দিচ্ছেন সেটা হলুদ ইউজ করেন, কেউ দেখবে? কেউ দেখবে না। কিন্তু যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ইউজ করেন আর ওপরের লেখাটাকে হলুদ ইউজ করেন, চট করে চোখে পড়ে যাবে। আবার ব্যাকগ্রাউন্ডে হলুদ ইউজ করলেন আর ওপরের লেখাকে ব্ল্যাক ইউজ করলেন, ফুটে যাবে। নিচে ব্লু ইউজ করলেন, ওপরে হোয়াইট ইউজ করলেন, দারুণ ফুটে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যে আমার কালার, যে কালারের যে কন্ট্রাস্ট, সেই কন্ট্রাস্টটা যেন সব থেকে বেস্ট হয়, তবেই কিন্তু মানুষের চোখে লাগবে। অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার 1 সেকেন্ডেরও কম সময় আপনার ব্যানারটার দিকে তাকাবে, আপনার ছবিটার দিকে তাকাবে, আপনাকে ওই 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে আপনাকে ওই ছবিটা তাকে পছন্দ করিয়ে দিতে হবে, তার চোখে লাগিয়ে দিতে হবে। রিপিটেশন মানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ব্যানারটা আপনি তৈরি করছেন, সেই ব্যানারটার মধ্যে কোনো লেখা যেন রিপিট না হয়, কোনো লেখা যেন, কোনো জিনিস যেন বারবার রিপিট না হয়, এটা মাথায় রাখতে হবে। আর কি? হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস, সাদা ফাঁকা স্পেস, এটা খুব জরুরি। কীরকম? দেখুন, হোয়াইট একটা এমন কালার, যদি আপনি একবারে না দেন হোয়াইট স্পেস, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। আবার যদি অতিরিক্ত হোয়াইট স্পেস ছেড়ে দেন, সেটাও দেখতে বাজে লাগবে। ঠিক যেমন ভাতের সঙ্গে নুন খাওয়ার মতো, আপনি যদি অতিরিক্ত পরিমাণে নুন দিয়ে দেন, জিনিসটা খেতে পারবেন না, আবার কম নুন দিলেও সেটা জিনিসটা খাওয়া যায় না। আশা করি হোয়াইট পেস্ট বিষয়টা বুঝতে পেরেছেন। হোয়াইট পেস্টটাকে আপনাকে ঠিকঠাক করে দিতে হবে। আচ্ছা, আমি আপনাকে ব্র্যান্ড আইডেন্টিটি তৈরিতে গ্রাফিক ডিজাইনের গুরুত্ব আমি এটা বলে দিয়েছি। যেমন একটা লোগো সব জায়গাতে ইউজ করতে হবে, একটা প্লেট, একটা কালার প্লেট, সেটা কিন্তু সব জায়গাতে ইউজ করতে হবে। তারপরে একটা কনসিস্টেন্সি আপনাকে বজায় রাখতে হবে, তবেই কিন্তু আপনি একটা ব্র্যান্ডেড ব্যানার বা পোস্টার বা পিকচার আপনি তৈরি করতে পারবেন। আশা করি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি। একটা সোশ্যাল মিডিয়া ছবি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত পয়েন্টগুলো আপনাকে ইউজ করতে হবে। আপনাকে এই যে আমি বললাম যে কোথায় হেডার ফুটার এই যে ইউজ করবেন, তার মধ্যে কিছু জিনিস ইউজ করতে হবে। যেমন হুক, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি হুক কাকে বলে, এটা আর আমি ব্যাখ্যা করছি না। সিটিএ মানে ক্লিক টু অ্যাকশন, আপনার ছবিতে এমনভাবে ইউজ করবেন হুক প্লাস সিটিএ সমান আপনি সাকসেস পাবেন, না হলে কিন্তু পাবেন না, বা হাই কনভারসেশন পাবেন। কল টু অ্যাকশন ইউজ করবেন, তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন। অর্থাৎ হুক প্লাস সিটিএ সমান হাই এনগেজমেন্ট, না হলে কিন্তু এনগেজমেন্ট আসবে না। হুক মানে কি? এটা আমি ভিডিওর ক্ষেত্রে যদি বলি, প্রথম 3 সেকেন্ডে এমনভাবে আপনি ভিডিওটাকে কথা বলবেন বা মানে কিছু ছবি দেখাবেন যেখানে মানুষ চোখ ধাঁধিয়ে যায় এবং সেই জিনিসটাকে দেখতে বাধ্য হয়। আবার যদি ছবি হয়, 2টো ওয়ার্ড এমন বড় বড় করে উজ্জ্বলভাবে লিখবেন যাতে দেখে আপনার ব্যানারের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হয়। এটাই হলো হুক। তারপর এলো সিটিএ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনের সুন্দর কালার বা একটা সুন্দর ক্লিয়ার ইন্টারফেসের মধ্যে আপনাকে একটা সুন্দর ইনস্ট্রাকশন দিতে হবে, যেমন শপ নাও, লিমিটেড টাইম অফার, জাস্ট ক্লিক নাও ইত্যাদি বিভিন্ন ধরনের আপনার সিটিএ থাকে, কল টু অ্যাকশন থাকে, সেগুলো আপনাকে ইউজ করতে হবে আমরা যখন এই ছবিগুলো বানাবো, দেখাবো। এরপর কি থাকবে? অফারের এক্সপ্লেন করতে হবে আপনাকে, এটাকে বলা হয়, এটাও হুকের মধ্যেই পড়ে। যেমন 50% অফ, 90% অফ, 95% অফ, এই সমস্ত দেখে কিন্তু মানুষের চোখে পড়ে। এই কিছুক্ষণ আগে আমি একটা ফ্ল্যাটের উদাহরণ দিচ্ছিলাম। এরকম ধরনের দারুণ দারুণ ভাবনা নিয়ে কিন্তু আপনাকে তৈরি করতে হবে একটা সিটিএ বা একটা পাওয়ারফুল হুক। আচ্ছা, আপনাকে আমি যে বিষয়গুলো বললাম আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইবার আমি আপনাকে জিজ্ঞাসা করব যে মানে আমি আগে বলে দেবো যে ইউআই এবং ইউএক্স বিষয়টা কি।
দেখুন, ইউআই আর ইউএক্স দুটো ওতপ্রোতভাবে জড়িত। এই ইউআই ইউএক্স সাধারণত ব্যবহার হয় যে ইন্টারফেসমূলক যেটা যেটা চোখের সামনে আসে আর কি, সেটাকে বোঝাতে ইউআই ব্যবহার হয় বা ইউএক্স ব্যবহার হয়। ইউআই শব্দের ফুল ফর্ম ইউজার ইন্টারফেস। কি বললাম? ইউজার ইন্টারফেস। অর্থাৎ যে কোনো জিনিস যখন কোনো ইউজার সেটার দিকে তাকাবে, তার সামনে যেটা ফুটে উঠছে ওটারই নাম হলো ইউজার ইন্টারফেস। যেমন ধরুন, আপনি একটা অ্যাপস ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ খুললো, দিস ইজ ইউআই। আপনি একটা কিছুর দিকে তাকালেন, একটা দেওয়ালের দিকে তাকালেন, দেখলেন যে সামনে একটা ব্যানার লাগানো আছে, দিস ইজ ইউআই। অর্থাৎ ইউজার যেটা দেখছে। সাধারণত ইউআই শব্দটা ব্যবহার করা হয় অ্যাপস বা ওয়েবসাইটের ক্ষেত্রে। কেন না, ওটা ইউজার ব্যবহার করে, অর্থাৎ ইন্টারফেস, যেই ইন্টারফেসটার উপরে সে কাজ করে বা দেখে বা ব্যবহার করে তাকে ইউআই বলা হয়। আর আপনি যে গ্রাফিক ডিজাইনিং করবেন, আপনি কিন্তু ইউআই ডিজাইনই করছেন। এবার ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইউজার ওই ইন্টারফেসটা দেখে সে কিরকম অভিজ্ঞতা অর্জন করছে তাকেই বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স। আপনাকে মাথায় রাখতে হবে ইউআইটা এমন হতে হবে যেন ইউএক্স ওয়াও হয়। ইউআই এমন হতে হবে যেন ইউএক্সটা ওয়াও হয়। দেখুন, এখানে আমি একটা ছবি দিয়ে রেখেছি। এই ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করা রয়েছে। যখন ইউআই ডিজাইন তৈরি করা হয়, কমপ্লেক্স তৈরি করা হয় না, যাতে কম সময়ের মধ্যে সব থেকে বোকা মানুষটা চট করে সমস্ত কিছু বুঝে যেতে পারে, যে ডিজাইনার তার মধ্যে যেন এই ক্যাপাসিটি থাকতে পারে, তবেই সে একজন বেস্ট ডিজাইনার। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে ইউআই ইউএক্স সম্পর্কে বোঝাতে আমি পারলাম। এরপর আমরা গ্রাফিক ডিজাইনে ঢুকবো। কিছু গ্রাফিক ডিজাইনের টুল সম্পর্কে ব্যাখ্যা করব, গ্রাফিক ডিজাইনের 3টে ওয়ার্ড ব্যাখ্যা করব, আর এখানেই শেষ করে দেব আজকের ইন্টারফেসের ক্লাস। চলুন আমরা গ্রাফিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝে নিই। দেখুন, কোনো একটা ছবি বা কোনো একটা লেখা বা কোনো একটা পিকচার বা কোনো একটা মডেল যখন ক্যামেরা বন্দি করা হয়, সেখানে কিন্তু তার সঙ্গে তার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালারও চলে আসে। কারণ আমরা যে ক্যামেরার মাধ্যমে বা ক্যানভাসের মাধ্যমে ছবি বা লেখা বা যাই করি না কেন, কোনো জায়গা ফিজিক্সের নিয়ম অনুযায়ী ফাঁকা থাকতে পারে না। অতএব সেই জায়গাটায় কিছু না কিছু নিয়ে নেবে। কিন্তু ধরে নিন ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, ভুলভাল কিছু এসেছে। আপনি এবার আপনার ব্যানারের মধ্যে শুধুমাত্র ওই অবজেক্ট বা ওই একে মানে আপনার ওই মডেলকে ব্যবহার করতে চাইছেন। তো যখন মডেলকে ব্যবহার করছেন, তার ব্যাকগ্রাউন্ডে তো সেই ছবিটা কালার চলে এসেছে। এবার আপনি কি করবেন? ওই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার যে পদ্ধতি, সেটা কিন্তু এখন খুব সহজ। সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভার সিস্টেম। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে একটা পিএনজি ছবিতে কনভার্ট করতে হয়। পিএনজি মানে হচ্ছে নামটা ভুলে যাচ্ছি আমি, দাঁড়াও বলে দিচ্ছি আপনাকে, ওটা দেখে নিতে হবে, এক সেকেন্ড।
দেখুন আমরা একটু দেখে নিই। পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ঠিক আছে, এইবার এই বিষয়টাকে আমি একটু বলে দিই যে দেখুন আমরা এই যে বললাম যে ছবিটা নেওয়া হচ্ছে, এই ছবিটা যদি আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কনভার্ট করেন তাহলে কিন্তু এই ছবির রেজুলেশন কমে যেতে পারে, এই ছবির পিক্সেল ফেটে যেতে পারে। সেই জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হলো বা পদ্ধতি বের করা হলো, বের করলেন, সেটার নাম হচ্ছে পিএনজি ফরম্যাট। এই পিএনজি ফরম্যাটের ফুল ফর্ম বললাম কি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তো ওই ছবিটার মানে এই পিএনজির বিষয়বস্তু হচ্ছে পিএনজি টু পিএনজি যদি ট্রান্সফার করেন তাহলে কিন্তু ওই ছবির মধ্যে কোনো গ্রাফিক্যাল কমবে না, কোনো গ্রাফিক্যালি মানে যে ডিজাইনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু কমবে না, মডেলের ডিজাইনের কোয়ালিটি কিন্তু কমবে না। আর জেপিজিটা সাধারণত সবাই ব্যবহার করে, আপনি দেখতে পাচ্ছেন জেপিজি। তবে এই মানে বেশি ছবি আদান প্রদানের ক্ষেত্রে জেপিজি ব্যবহার হয়, তবে এর ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি অনেক ক্ষেত্রে কমে যায়। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই তাহলে। আমরা পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে। এরপর আমরা কি করব, ইমেজ জেনারেশন। আমরা কোনো একটা ব্যানার, কোনো একটা পোস্টার, তার মধ্যে ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড উড়িয়ে সেই ইমেজটা ওইখানে দিয়ে আমরা কিন্তু আবার একটা ইমেজ জেনারেট করতে পারবো বা করে নেব। এবং ওই ইমেজটা তৈরি হওয়ার পর ওই ইমেজটাকে আমরা কিন্তু মোকআপ তৈরি করতে পারবো। মোকআপ বলতে কি, মোকআপ বলতে একটা 3D টাইপের জিনিস, মানে মনে হয় যেন উঠে আছে, মুখ ওপরের দিকে উঠে আছে, এটাকে বলা হয় মোকআপ। এই মোকআপ তৈরি করতে হবে, এটা কিন্তু লোগোর ক্ষেত্রে বা ব্যানারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে কিভাবে আমরা ব্যানার তৈরি করব, পোস্টার তৈরি করব, ব্যানার তৈরি করার, পোস্টার তৈরি করার যে ফুল কেন করব এটা আমরা আলোচনা করব, মানে করলাম। আশা করি আজকের ক্লাস থেকে আমরা গ্রাফিক ডিজাইনের যে মুখবন্ধ বা প্রথম ধাপ বা প্রথম ইন্টারফেসমূলক আলোচনা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন।